পঞ্চম অধ্যায়ের অনুশীলনে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি এই পর্বে আমরা সমাধান করব। প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। খেয়াল করি আমাদের এখানে প্রথম প্রশ্নটিকে বলা হয়েছে, প্রশ্নটিতে বলা হয়েছে হুকের সূত্রটি লেখো। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে মূল কথাটা হলো পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক, মানে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন যত ঘটবে বিকৃতিও তত বেশি ঘটবে। তো এইটা আবার একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো স্থিতিস্থাপকতার সীমার মধ্যে। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা রাবারকে টানলাম, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। যে বস্তুর যেই ধর্মের জন্য বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে, বিকৃতি ঘটানোর পরেও পূর্বের অবস্থায় ফিরে আসে, সেইটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপকতা। তো তারও একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমার বাহিরে বল প্রয়োগ করলে সে আসলে আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না, ছিঁড়ে যায়। ঠিক আছে? তো এই সীমার মধ্যে কোনো একটা বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটাই মূলত হুকের সূত্র। সেকেন্ড প্রশ্ন হচ্ছে পীড়ন কিভাবে বিকৃতি ঘটায়। পীড়ন কিভাবে বিকৃতি ঘটায়? দেখো, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকার বা আকৃতির আপেক্ষিক পরিবর্তন হলো বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর আপেক্ষিক আকার আকৃতির পরিবর্তনটাই হলো মূলত বিকৃতি। আর বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বল হলো পীড়ন। মানে বাহিরে থেকে বল প্রয়োগ করে কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তনটা হলো বিকৃতি, আর বিকৃতির ফলে ভেতর থেকে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় সেটাকে আমরা বলি পীড়ন। বাহ্যিক বলের প্রভাবে বস্তুতে বিকৃতি ঘটানোর চেষ্টা করলে পীড়নের উদ্ভব হয়। মানে বাহির থেকে, ধর আমি এটাকে যদি হচ্ছে যে ভেঙে ফেলার চেষ্টা করি, তখন এটার ভেতর থেকে একটা বাধার সৃষ্টি হবে। তো এই ভেঙে ফেলতে চেষ্টা করার ফলেই কিন্তু ভেতর থেকে বাধাটার সৃষ্টি হচ্ছে। ভেঙে ফেলার চেষ্টা করা বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করা, এটা হচ্ছে বিকৃতি, আর ভেতর থেকে যে বাধাটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি পীড়ন। আবার নির্দিষ্ট মানের বিকৃতি ঘটানোর জন্য প্রযুক্ত বাহ্যিক বল ও বস্তুতে উদ্ভূত বিকৃতির প্রতিরোধকারী পীড়নজনিত বল পরস্পর সমান। মূলত এই বল বস্তুর অভ্যন্তরীণ অণুসমূহের মধ্যবর্তী আন্তঃআণবিক বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুতে বিকৃতি ঘটায় এবং হুকের সূত্র অনুসারে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। বিকৃতি যত বেশি হয় পীড়ন তত বেশি হয়। খেয়াল করে, আমরা তো প্রথম অংশ বুঝলাম, এখানে কি বলে, আবার নির্দিষ্ট মানের বিকৃতি ঘটানোর জন্য প্রযুক্ত বাহ্যিক বল ও বস্তুতে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী পীড়নজনিত বল পরস্পর সমান। মানে নির্দিষ্ট মানের বিকৃতি ঘটানোর জন্য মানে হচ্ছে যে কিছু একটা পরিবর্তন, আমরা তো বল প্রয়োগ করি কি কোনো কিছু একটা জিনিসের পরিবর্তন ঘটানোর জন্য। যেমন ধর হচ্ছে একটা রড বাঁকা করা হয় সুবিধার জন্য। এই যে নির্দিষ্ট মানের বিকৃতির জন্য ভেতরে যে বলটা উদ্ভূত হয় প্রতিরোধকারী, সেটা হচ্ছে বিকৃতির সমান। মূলত এই বল বস্তুর অভ্যন্তরীণ অণুসমূহের মধ্যবর্তী আন্তঃআণবিক বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুতে বিকৃতি ঘটায়। মানে ভেতরে তো আন্তঃআণবিক বল থাকে, তো সেটার বিরুদ্ধে কাজ করে হচ্ছে মূলত বিকৃতি ঘটায়। আর হুকের সূত্র অনুসারে কি, পীড়ন বিকৃতির সমানুপাতিক হওয়ায় বিকৃতি যত বেশি হয় পীড়ন তত বেশি হয়। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে বলেছে m সমান 2.7 কেজি হলে L2 হিসাব করো। আমাদেরকে উদ্দীপকে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। ফাহিম L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ডের এক মাথা দেয়ালে গেঁথে পেরেকের সাথে বেঁধে অপর মাথায় M ভর ঝুলিয়ে দিয়ে দেখলো রাবার ব্যান্ডটি L2 পর্যন্ত লম্বা হয়। মানে একটা রাবার ব্যান্ডের কথা বলা হয়েছে যেটা দৈর্ঘ্য হচ্ছে L1, সেটার সাথে M ভর ঝুলাই দিলে এটা দৈর্ঘ্য হচ্ছে L2 পর্যন্ত লম্বা হয়। তবে ভর সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। সে তার পরীক্ষার ফলাফল কাগজে নিচের টেবিল আকারে লিখে রাখলো। এখানে দেখো সুন্দর করে হচ্ছে একটা ছক দেয়া আছে। ভর যখন শূন্য তখন আদি দৈর্ঘ্য হচ্ছে 10 এবং হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে 10। কিন্তু ভর যখন 0.4 হলো তখন আদি দৈর্ঘ্য তো 10 ছিল, কিন্তু চূড়ান্ত দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে কত, 12। তারপরে 1 কেজি হলে, মানে ভর যদি হচ্ছে 1 কেজি হয় তখন আদি দৈর্ঘ্য 10ই আছে, কিন্তু চূড়ান্ত দৈর্ঘ্যটা হয়ে যায় 15। তারপরে যখন ভর 1.4 তখন আদি দৈর্ঘ্য 10ই আছে, কিন্তু এই ক্ষেত্রে চূড়ান্ত দৈর্ঘ্য হয় হচ্ছে 17 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে আমার এই এম এর মান, এই এম এর মান যদি 2.7 হয় তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, মানে L2 এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, যে L2 হিসাব করতে বলা হয়েছে। এখন ইয়াং মডুলাসের সূত্র থেকে আমরা জানি y সমান FL/A স্মল l। F বলতে যেই বল প্রয়োগ করা হয় সেটাকে বোঝানো হয়, L বলতে বোঝানো হয় বস্তুটার আদি দৈর্ঘ্য কত, A বলতে বোঝানো হয় হলো বস্তুটার ক্ষেত্রফল কত, আর স্মল l বলতে বোঝানো হয় দৈর্ঘ্যের পরিবর্তন কত। দৈর্ঘ্যের পরিবর্তন মানে হচ্ছে যেমন 10 থেকে 12 হয়েছে, তাহলে পরিবর্তন কত, 2 সেন্টিমিটার। তাহলে স্মল l দ্বারা হচ্ছে তোমার পরিবর্তনটা বোঝানো হয়েছে। তো এখন প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের y সমান আমরা লিখতে পারি F1 L1/A স্মল l1।
আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি y সমান f2 L1 ডিভাইডেড বাই a স্মল l2। এখানে একটা জিনিস মনে রাখো যে যেহেতু রাবারের ব্যান্ড একটাই, তাহলে ইয়াং মডুলাসের কোনো পরিবর্তন হবে না, দ্যাটস ওয়াই দুইটা জায়গায় y। এবং দুইটা জায়গায় কিন্তু আদি দৈর্ঘ্যেরও কোনো পরিবর্তন আমরা ধরছি না, বা আদি দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না, ক্ষেত্রফলেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা হবে বলের, দুইবার যেহেতু ভিন্ন ভিন্ন ভর ঝুলাবো তাহলে F1 এবং F2 চেঞ্জ হয়ে যাবে। আর ভর বা ওজন যেহেতু চেঞ্জ হবে তাহলে এই ক্ষেত্রে L1 এবং L2ও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে দুইটা মান ধরেছি, একটা হচ্ছে ভরের পরিমাণ হচ্ছে 0.4, আর একটা আমাদের প্রশ্নে যেটা বলা আছে যেটা হচ্ছে 2.7 কেজি। এখন 0.4 এর ক্ষেত্রে আদি দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। আর এই ক্ষেত্রে আমাদের রাবারের ব্যান্ডের দৈর্ঘ্য হয় কত? 0.4 কেজি ভর ঝুলালে ব্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বৃদ্ধি কত পেল? 12 - 10 অর্থাৎ 2 সেন্টিমিটার বা 0.202 মিটার বৃদ্ধি পেয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে শুধু ভরটা বলা আছে, ভর কত? 2.7 কেজি। এক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আর যেহেতু দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাও আমাদের কাছে হিসাব করতে হবে। তো আমরা এখানে দুইটা ক্ষেত্রের জন্য দুইটা সূত্র ধরেছিলাম। একটা হচ্ছে এই যে y = f1 L1 a স্মল l1, আর y2 এর ক্ষেত্রে f2 L1 a স্মল l2। তো দুইটা ক্ষেত্রে যেহেতু y সমান মানে বাম পক্ষ সমান, তাহলে অটোমেটিক্যালি ডান পক্ষ সমান হবে। তাহলে ডান পক্ষটা কি হচ্ছে? f1 L1 বাই a স্মল l1, আর বাম পক্ষ হবে কি? f2 L1 a স্মল l2। এই যে এইটা সমান এইটা লিখেছি কারণ এইটা আর এইটা সমান। যেহেতু দুইটা সমীকরণের বাম পক্ষ সমান তাহলে ডান পক্ষ অটোমেটিক্যালি সমান হবে। দ্যাটস ওয়াই f1 L1 ডিভাইডেড a স্মল l1 সমান হচ্ছে f2 L1 ডিভাইডেড a স্মল l2। এখন এখান থেকে f এর পরিবর্তে কি লেখা যাবে? f এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে mg, তাহলে f1 এর পরিবর্তে m1g, f2 এর পরিবর্তে m2g, আর a রয়ে গেল যেহেতু দুইটা জায়গায় হচ্ছে a আমাদের কাছে সেম, এবং হচ্ছে একটা ক্ষেত্রে স্মল l1 একটা ক্ষেত্রে স্মল l2। তো এখন আমরা একটু কাটাকাটি করব। কাটাকাটিটা করলে কি কাটাকাটি যায়? এই যে জি আর জি কাটাকাটি চলে যায়, দুইটা ক্ষেত্রে আদি দৈর্ঘ্য কাটাকাটি চলে যায়, দুইটা ক্ষেত্রে ক্ষেত্রফল কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের এখানে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে m1 ডিভাইডেড হচ্ছে m2, আর এইখানে থাকতেছে হচ্ছে স্মল l1 ডিভাইডেড স্মল l2। মানে এই পাশেরটা এই পাশে রাখলাম m1 বাই স্মল l1, আর এইখানেরটাও এখানে রাখলাম m2 স্মল l2। তো এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। m1 এর মান কত? 0.4, l1 এর মান কত? 0.02, আমরা ওইখানে দেখিয়ে রেখেছিলাম। আর m2 এর মান হচ্ছে 2.7, যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখান থেকে L2 এর মানটা বের করলাম। L2 এর মান কত পাচ্ছি? 0.135 মিটার। তাহলে কত? 13.5 সেন্টিমিটার। তাহলে L2 এর মান কত হবে? ছিল 10 সেন্টিমিটার, বৃদ্ধি পেয়েছে 13.5 সেন্টিমিটার। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্যটা হবে হচ্ছে 23.5 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার থেকে হচ্ছে 23.5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হয়েছে? আমরা প্রথমে ওই 6কে যে ভ্যালু দেওয়া ছিল সেখান থেকে 0.4 এর জন্য একটা ডেটা নিলাম, আর 2.7 এর জন্য একটা ক্যালকুলেশন করলাম, করে দুইটা জায়গা থেকে স্মল l এর পরিমাণটা বের করে আমরা আদি দৈর্ঘ্যের সাথে যোগ করে দিয়ে আমরা চূড়ান্ত দৈর্ঘ্যটা বা L2টা পেয়ে গেছি। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি। টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা আঁকো। এই যে এখানে যে টেবিল দেওয়া আছে বা যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে প্রতিদিন ব্যবহার করা যায় এমন একটা যন্ত্রের নকশা আঁকতে বলা হয়েছে। তো এটা দিয়ে আমরা আসলে একটা নিক্তি তৈরি করতে পারি বা ব্যালেন্স বা দাড়ি পাল্লা তৈরি করতে পারি, এরকম বলা যায়। কোনো কিছুর ভর পরিমাপ বা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ, এরকম ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা হিসাব করতে পারি বা ভর পরিমাপের ক্ষেত্রে। তো আমাদের এখানে ঘরের যেই ছকে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা আরেকবার একটু বিশ্লেষণ করি। আমাদের আদি দৈর্ঘ্য তো সবসময় 10, এই যে আদি দৈর্ঘ্য সবসময় আমাদের কাছে 10। আমরা যখন ভর ঝুলাচ্ছি তখন চূড়ান্ত দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। 0.4 এর জন্য 12, 1 কেজির জন্য 15, 1.4 এর জন্য 17, 2.2 এর জন্য 21, 3 এর জন্য 25। কিন্তু এখানে একটা জিনিস একটু ইন্টারেস্টিং খেয়াল করো তো, যখন 4 হচ্ছে তখন এখানে কত হচ্ছে? 30 হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য, কিন্তু আদি দৈর্ঘ্যটা আর 10.2-তে টেইনে ব্যাক করেনি, 10.2-তে গেছে। এই ক্ষেত্রে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় কোনো একটা জিনিসের স্থায়ী বিকৃতি ঘটেছে বা রাবারটার স্থায়ী বিকৃতি ঘটেছে। ওই যে
স্থিতিস্থাপকতার সীমার বাহিরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই জিনিসটার চূড়ান্ত বিকৃতি ঘটে বা স্থায়ী বিকৃতি ঘটে। তো 3 কেজি পর্যন্ত সে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, কিন্তু 3 কেজির পরে যখন ভর ঝুলানো হচ্ছে তখন সে কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না। সুতরাং এই বস্তুটা আমরা ইউজ করার জন্য সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত ভর ঝুলাতে পারবো। তাহলে আমাদের যেই নিক্তিটা তৈরি করব সেটা দিয়ে আমরা 3 কেজি ভর ঝুলানো পর্যন্ত ক্যালকুলেশন করব। তো এখন এটার ক্ষেত্রে দেখো যে আমাদের দেখতে কেমন হবে, এই যে দেখতে মোটামুটি এরকম হবে। এখানে কি থাকে, এই যে একটা রাবারের প্যাড, এই যে এই রাবারের প্যাডটা হচ্ছে এই পর্যন্ত আছে, এটা কোনো একটা জিনিসের সাথে আমরা একটু ঝুলিয়ে দিলাম। আর এই যে এই পাশে আমরা কোনো একটা কাগজ দিয়ে কোনো কিছু দিয়ে আমরা একটা দাগ কেটে নিব। দাগ কাটার ক্ষেত্রে খেয়াল করো আমাদের রাবারের ব্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমরা দেখেছিলাম যখন 3 কেজি ভর ঝুলানো হয় তখন সে কতটুকু বৃদ্ধি পায়, 3 কেজি ভর ঝুলানো হলে সে 25 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে। তার মানে আমাদের চূড়ান্ত দৈর্ঘ্যটা হবে হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত। 25-এর বেশি আমরা যেতে পারবো না, কারণ 3 কেজির পরে সেটা স্থায়ী বা পার্মানেন্টলি হচ্ছে বিকৃতি ঘটে যায়। তাহলে আমাদের চূড়ান্ত পয়েন্টটা হচ্ছে কত, 25। তাহলে আমাদের এই পর্যন্ত 10 সেন্টিমিটার হচ্ছে রাবারের দৈর্ঘ্য, আর 25 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের কি, 25 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য। এখন আমাদেরকে হচ্ছে এই 10 থেকে 25 পর্যন্ত এই ক্ষেত্রে হচ্ছে ভাগ করে নিতে হবে, মানে এই 15কে হচ্ছে ভাগ করে নিতে হবে। ভাগ করার জন্য যে দেখো 10, এইটা হচ্ছে 15, এই যে মোটা দাগটা এটা হচ্ছে 20, আর এরপরে এটা হচ্ছে 25। আমরা এখানে হচ্ছে অনেকগুলো ভেতরে আবার ছোট ছোট ভাগ করে নিয়েছি। তো আমাদের এখানে আবার দাগ কাটা থাকবে। যখন 0 তখন হচ্ছে দাগটা এখানে থাকে, যখন 0.4 তখন দাগটা চলে আসে এখানে, যখন 1 কেজি তখন এখানে, যখন 1.4 তখন এইখানে। তো এইভাবে 3 কেজি হলে এই পর্যন্ত এসে ধরা দিতে পারে। আর এই ক্ষেত্রে আমরা রাবারের ব্যান্ডের সাথে হচ্ছে যে বস্তুটাকে ঝোলাবো তার জন্য কোনো একটা যে নিক্তির নিচে যেরকম ঝোলানো থাকে সেরকম একটা জিনিস আমরা হালকা বস্তু দিয়ে তৈরি করে দিব। এতে সুবিধাটা কি হবে, ওইখানে রেখে হচ্ছে কোনো কিছু পরিমাপ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব কিভাবে বা পরিমাপ করব কিভাবে। ধরো আমি একটা বল নিলাম, এই বলটার ভর কত আমি জানি না, এনে ওই যে রাবারের ব্যান্ডের নিচে কোনো একটা ঝুড়ির মতো কিছু তৈরি করব, ছোট আর কি, যেটা দিয়ে হচ্ছে খুব হালকা হবে যাতে রাবারের বিকৃতি খুব একটা না ঘটে। সেটার উপর আমি বলটা রাখলাম। বলটা রাখার পর দেখলাম এই যে রাবারটা আমার এই পর্যন্ত নেমে আসছে, এই যে এই পর্যন্ত নেমে আসছে। তখন আমি দেখে বলতে পারবো এইটার ভর হচ্ছে কতটুকু, এই যে এইটার ভর হচ্ছে আমাদের 2.2 কেজি। বা যদি আমি দেখি এই পর্যন্ত নেমে আসছে তাহলে আমরা দেখবো যে হচ্ছে এটার ভর কত, 1.4 কেজি। অথবা যদি এই পর্যন্ত নেমে আসে তখন আমি বুঝবো এটার ভর হচ্ছে 1 কেজি। এইভাবে হচ্ছে আমরা ওই যে বক্সের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে আমরা একটা ব্যালেন্স তৈরি করতে পারি। তাহলে সামারিটা কি, সামারি হচ্ছে রাবারের ব্যান্ডের সাথে কোনো কিছু রাখার মতো একটা ঝুড়ি ঝুলিয়ে দিব। ঝোলানোর পর এখানে হচ্ছে এরকম দাগ কেটে নিব। দাগ কাটার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে 10 পর্যন্ত হচ্ছে রাবারের দৈর্ঘ্য, আর এটা চূড়ান্ত 25 পর্যন্ত হতে পারে। তাহলে 10 থেকে 25 পর্যন্ত কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নিব। প্রত্যেকটা ভাগের জন্য এই পাশে ভ্যালু কত সেটা আমরা লিখে রাখবো। যেমন হচ্ছে 0.4 হলে ভর যদি 0.4 কেজি হয় তাহলে এই ক্ষেত্রে 12 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে থাকে। তারপর এটা আমরা কাজে লাগাবো কিভাবে, ওই যে ঝুড়ির মধ্যে কোনো একটা জিনিসের ভর মাপার পর আমি দেখবো যে রাবারের ব্যান্ডটা কতটুকু নেমে আসছে। আমি যদি দেখি এই পর্যন্ত নেমে আসছে তাহলে বুঝবো এটার ভর 1 কেজি, কিংবা আমি যদি দেখি এই পর্যন্ত নেমে আসছে তাহলে এটার ভর হচ্ছে 2.2 কেজি। এইটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো এইখানে আমাদেরকে বাংলায় আমরা এই কথাগুলো লিখে দিয়েছি। দেখো যে উদ্দীপকের ডেটা টেবিল অনুসারে 4 কেজি ভর সরানোর পর রাবারের দৈর্ঘ্য সম্পূর্ণরূপে পূর্বের দৈর্ঘ্যে ফিরে যায়নি, কিছুটা বৃদ্ধি পেয়েছে। ওই যে যেটা দেখালাম 3-এর পরে 4 হলে সে আর 10-এ ফিরে যেতে পারেনি, 10.2 সেন্টিমিটার হয়ে গেছে, অর্থাৎ স্থায়ী বিকৃতি ঘটেছে। 5 কেজি সরানোর পরে বিকৃতি আরও বেড়েছে, অর্থাৎ রাবারের স্থিতিস্থাপকতা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে একটি কোটার প্লাস্টিকের ঢাকনাকে ওজন রাখার প্যান হিসেবে ব্যবহার করা যায়। ওই যে আমি বললাম ঝুড়ির মতো কোনো কিছু রেখে দেওয়া যায়, ঝুলিয়ে দেওয়া যাবে, যেটার উপর রেখে আমরা ভর পরিমাপ করতে পারি। চারপাশে 4টি ফুটো করে সুতা দিয়ে ঝুলিয়ে দিতে হবে, মানে যে একটা কোটার মুখ নিয়ে তার চারপাশে 4টা ফুটা দিয়ে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে হচ্ছে রাবারের সাথে আমরা ঝুলিয়ে দিব। এবং রাবারের ব্যান্ডটি অন্য পাশে একটি পেপার ক্লিপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে। বোর্ডটি কোনো জায়গায় ঝুলিয়ে দিতে হবে। উদ্দীপকের তথ্য ব্যবহার করে যে রাবার ব্যান্ডের নকশা, ব্যালেন্স নকশা তৈরি করতে হবে, সেটি সর্বোচ্চ 3 কেজি ভরের ওজন মাপতে পারবে। কারণ উদ্দীপকের ডাটা থেকে দেখা যায় 3 কেজি এর চেয়ে বেশি ভর ঝুলালে রাবার ব্যান্ডটি বিকৃতি ঘটে।
যে সুতা দিয়ে প্যানটি রাবার ব্যান্ডের সাথে ঝুলিয়ে দেওয়া হয় সেখানে একটি কালো বিন্দু দিতে হবে, যা প্যানে কোনো ওজন না থাকলে 0 কেজি নির্দেশ করবে। উদ্দীপকের ডাটা ব্যবহার করে 25 সেন্টিমিটার দূরে আরেকটি কালো বিন্দু দিতে হবে, যা 3 কেজি ভর নির্দেশ করে। ওই যে তোমাদেরকে দেখালাম 10 সেন্টিমিটার আর হচ্ছে 25 সেন্টিমিটার। এই দুটি কালো বিন্দুর মাঝখানে স্থানে সমান 15 ভাগে ভাগ করে নিতে হবে, যেখানে প্রতিটি দাগ 2 কেজি নির্দেশ করবে। এরপর W=mg সূত্র অনুযায়ী প্রাপ্ত ওজন ব্যবহার করে 3 কেজি পর্যন্ত কোনো বস্তুর ওজন মাপা হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা জিনিস ঝুলিয়ে দৈর্ঘ্য কত হয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, ওজন পরিমাপ করতে পারি। এটা আমরা নিত্যদিনে ব্যবহার করতে পারি। তো এটাই ছিল আমাদের এই পর্বের সমাধান। আমরা প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।